সকালে নিজেকে বিছানায় দেখে আটকে উঠলাম। দরপরিয়ে উঠে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলাম কিছুক্ষণ। না, সবই তো ঠিক আছে। শ্বাস নিলাম একটা। কিন্তু রাগটা মাথাছাড়া দিয়ে উঠতে বলল না। ভোরের আলো চোখে পড়াই ঘুম ভেঙেছে। রুমের যে কোনাটায় পড়ে থেকেছি 2 দিন, সে বরাবরই একটা জানালা, কিন্তু আমি সেখানে নেই। রাতে ওখানেই বসে কাঁদতে কাঁদতে চোখ লেগে গিয়েছিল, কখন টেরই পাইনি। কিন্তু আগের সকাল দুটোর মতো মেঝেতে নয়, আর সকালে বিছানায় আবিষ্কার করেছি নিজেকে। আর আলোটা জানালা দিয়ে বিছানাতেও আসে, যদিও রাতে পর্দা টেনে দিয়ে আমি আজকেও ইচ্ছে করে সেগুলো সরিয়ে দিয়ে গিয়েছে। উঠে নেমে ওয়াশরুমে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। এসে আবারও সেই কোণাটাতে হাঁটু জড়িয়ে বসে বললাম, জানালা বাইরের দিকে তাকিয়ে নিজের বাগানের ফোটা নানা রঙের ফুল চোখে পড়ে। একটা নামও জানি না, সন্দেহ। বাগানের সাদা চারপাশে দেয়ালের উপরে কাছের টুকরো বসানো, যতদূর চোখ যায় অনেক দূরে একটা দ্বিতল ভবন, আর গাছ ছাড়া এই জানালার আর কিছুই চোখে পড়ে না। তাই মুক্ত আকাশে মুক্ত থানা মেঘের বেলা দেখতেই চোখ মানিয়েছি আমি। কিন্তু মন বিষিয়ে উঠেছে আমার। কেউ বিছানায় এনেছে আমাকে, আর কেউ নয়, এই কাজ এসেসেরই। উনি স্পর্শ করেছেন আমাকে। রাগে কাঁপতে শুরু করলাম, তবুও শক্ত হয়ে বসে রইলাম। দরজা খোলা শব্দে কানে আসলো। এতটুকু না নড়ে ওইভাবে বাইরে তাকিয়ে রইলাম। আর কোনো সারা শব্দ নেই। অন্যদিন খাবার নিয়ে লোকগুলো নস্ত মস্তকে বলে যায়, ম্যাম আপনার খাবার। আজকে কিছু বললো না কেন? প্রশ্ন উত্তর খুঁজতে গাড় ঘুরিয়ে দরজা তাকালাম। কেউ নেই, খাবারও নেই, দরজাটাও খোলা। বিস্ময় আগ্রহ দুটো হলো আমার। চশমা ঠেলে উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলাম। না, সত্যি কেউ নেই দরজায়। চোখ চকচক করে উঠলো আমার। এক ছুটে বেরিয়ে এলাম ঘরটা থেকে। রুমের বাইরে করিডোরে দাঁড়াতে তবদা মেরে গেলাম আমি। এত বড় কোনো বাড়িতে এর আগে কোনোদিন ঢুকেছি বলে মনে হয় না। বেরোনোর রাস্তা খুঁজতে গিয়ে বাড়িটার সাজসজ্জা দেখে আটকে রইলাম কিছুক্ষণ। দেয়ালে থাকা পেন্টিং, শো পিস, ফুলদানি সবকিছু অনেক শৌখিনভাবে সাজানো। অফ হোয়াইট দেয়ালগুলো আর সাদা পর্দার জন্য আরও ঝলমলে করছে সবকিছু যেন। করিডোর ছেড়ে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য পা বাড়াতে কেউ একজন বলে উঠলেন, অঙ্কুর তোমাকে একদম ফ্রেশ হয়ে নিচে নামতে বলেছে। থেমে গেলাম। পাশে ইন করা সাদা শার্ট, কালো প্যান্ট পরে এক ভদ্রলোক দাঁড়িয়ে। তাকে দেখে ভদ্র বলে মনে হলো। বললাম, ভাইয়া আমাকে প্লিজ। আমি রোহান, অঙ্কুরের ফ্রেন্ড। আর দেখুন ভাইয়া, আমাকে প্লিজ তোমার তো বাইরে যাওয়ার অনুমতি নেই। ভাইয়া প্লিজ, মাইয়া পড়ছি আপনার। মিস্টার অঙ্কুর আসার আগে আমাকে প্লিজ। দেখো, অঙ্কুর তো বাসাতেই আছে, আর এত কথা বলা বা শোনার সময় নেই আমার। পা বাড়ালাম নিচে নামবো বলে, কিন্তু পেছন থেকে কেউ হাত ধরে ফেললো আমার। চমকে উঠে পেছনে ফেললাম, খানিকটা ভয় নিয়ে। কিন্তু এসএসকে দেখে ধপ করে গায়ে আগুন ধরে গেল আমার। গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে উনি, চুলগুলো উস্কো খুস্কো, হাত যারা মেরে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ টাচ মি। একটু কপালে কুচকালেন উনি। তার পরে উল্টো ঠোঁটে বললেন, ভেবেছিলাম রুমের বাইরে বেরোতে দিয়েছিলে বলে মিষ্টি স্বরে আমাকে গুড মর্নিং বলবেন মিস অদ্রি, কিন্তু এটা কি ছিল? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সিঁড়ি দিয়ে নেমে আসতে যাব, উনি আবারও আমার হাত ধরল। দ্বিতীয়বার হাত ঝাড়া মারলাম, কিন্তু ছাড়তে পারলাম না। বললাম, কি শুরু করেছেনটা কি? আমাকে কাল রাতেও আপনি স্পর্শ করেছেন, মেঝে থেকে বিছানায় এনে শুইয়ে দিয়েছেন, এখনও এভাবে হাত ছাড়ুন। উনি ভ্রু কুঁচকে বললেন, আপনি জানেন না আপনার কি ধারণা? এটা বুঝতে কয়েক জন্ম লেগে যাওয়া উচিত ছিল আমার। বিছানা তো ঘুমাইনি আমি। কেউ রাতে আমাকে ঘুমন্ত অবস্থায় বিছানায় এনেছে, আর সেটা আপনি ছাড়া আর কেউ বা করবে? এটা বলুন, কাল খাবারে কি মিশিয়েছিলেন? আমি শিওর ওই খাবারের কিছু ছিল, নইলে কেউ করে তুলে নেবে আমাকে, বা কারো স্পর্শ আমি টের পাবো না। এতটা ঘুমাই না আমি। বলুন, খাবারে কি ছিল? বেশ চালাক আপনি। গাঁড় বাঁকিয়ে কথাটা বলে উনি। এক পলক রোহান ভাইয়ার দিকে তাকালেন। উনি চুপচাপ চলে গেলেন, কিন্তু অঙ্কুর এখনও হাত ছাড়েননি আমার। দাঁতে দাঁত চেপে বললাম, আপনি বলেছিলেন জোর করবেন না আমাকে। অঙ্কুর হাত ছেড়ে দিলেন। পা বাড়াতে যাব, একদম সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে বললেন, আপনি চান না আমি স্পর্শ করি আপনাকে, রাইট মিস অদ্রি? কতভাবে বললে বুঝবেন আপনি? উনি এগোতে লাগলেন আমার দিকে। পিছিয়ে গেলাম কয়েকবার, তবুও এক জায়গায় দাঁড়িয়ে কড়াভাবে বললাম, কি করছেন আপনি? এভাবে যেতে দিন আমাকে। উনি এগোতে বললেন, সকাল সকাল যেতে দিন, ছেড়ে দিন। বাসায় যাব বলে বলে ডোন্ট ট্রাই টু স্পয়েল মাই ডে। এগোচ্ছি আপনাকে স্পর্শ করবো বলে। যদি আমার স্পর্শ না চান, পেছোতে থাকুন। এত স্পষ্ট কথা আর এগোনোটা দেখে সত্যি পেছাতে লাগলাম আমি। পেছনেও তাকাইনি আর।
বুঝতে পারলাম উনি আবারও ঘরবন্দি করতে চাইছেন আমাকে। শান্তভাবে বললাম, দেখুন মিস্টার অঙ্কুর, আমি পালাবো না কোথাও, প্লিজ রুমে আটকে দেবেন না আমাকে। দম বন্ধ লাগে আমার। আগেই বুঝেছি আর ঠিকই বুঝেছি, অনেকটা চালাক আপনি, যাকে বলে ভেরি মাস ইন্টেলিজেন্ট। এগোচ্ছেন কেন আপনি? কোনো উত্তর নেই তার। এগোচ্ছেনই উনি। পেছনে ফিরলাম। দুটো রুমের দরজা লক। কোনটা থেকে আমি বেরিয়েছি মাথায় আসছে না, কিন্তু এই লোকটাকে বিশ্বাস নেই আমার এক বিন্দু। একটা দরজা খুলে ঢুকে পড়লাম। ভেতরটা না তাকিয়ে দরজা লাগাতে যাবো, অঙ্কুর থাবা মেরে দরজা থামিয়ে দিলেন। বাইরে থেকে বাঁকা হেসে বললেন, এটা আমার রুম। চোখ বড় বড় হয়ে গেল আমার। বেরিয়ে আসতে যাব, উনি পথ আগলে দাঁড়ালেন। এক পা এগিয়েছেন ও রুমের বাইরে যাওয়ার পরিবর্তে পিছিয়ে আরও ভেতরে ঢুকে পড়লাম। অঙ্কুর নিজেও ভেতরে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দিলেন। চারপাশে তাকালাম। বেশ বড়সড় রুম, হালকা নীল ওয়াল পেইন্টেড করা। এক পাশে ব্যালকনি রুম আর তার মাঝে দেয়ালে পরবর্তী থাই গ্লাস। ব্যালকনিটাও বাইরের রুমের সামনে সমান। কয়েকটা গাছ দেখা যায়, তবুও ফুল গাছ নয় ওগুলো, শুধু সবুজ রঙের সমাহার সেখানে। বেডের পেছনের দিকটার দেয়ালে পুরো জুড়ে এসএসের বিশাল পেইন্ট করানো, পুরোপুরি জীবন্ত মনে হচ্ছে ওটা। পেন্টিংটা উনি ব্যাটিংয়ের স্যুট পরে এমন একটা ভাবে আছেন যেন সব সিক্সার লাগিয়ে সে বলের দিকে তাকিয়ে আছেন। উফ উফ, যেতে দিন আমাকে। আবারও সে এক কথা। যাই হোক, পুরো রুম দেখালেন, যেটা দেখা উচিত ছিল সেটাই দেখলেন না। বিছানায় পড়ে থাকা ড্রেসগুলো দেখুন তো। বিছানায় তাকালাম। 4-5টে গোল জামা, ম্যাচড চুড়িদার, ওড়না, 3টে কুর্তি, জিন্স। অবাক হয়েছি বেশ অনেকটা। অঙ্কুর বললেন, আপনি তো এগুলো পরে কমফোর্টেবল, তাই না? এসব এখানে কেন? উনি দরজা ছেড়ে বেডের দিকে এগোতে এগোতে বললেন, কালে এনেছে। এখন আপনি হাঁ বলতে এত সময় নিচ্ছেন, আর আর কতদিন লাগবে কে জানে। আপনার তো আর এসব লাগবেই তাহলে। তাই কেনাকাটার হাত বড্ড কাঁচা আমার। তারপরও লেডিস পোশাক আসা, ক্রিকেট ম্যাচ আর কি, এগুলো কিনতে বোধহয় ওভাবে ঘাম বেরিয়ে গিয়েছিল। দেখুন তো ঠিক মতো। দরজা খুলে বেরিয়ে এসেছি রুম থেকে। লক করে দিয়েছি রুমটা, কিন্তু বাইরে ওই রোহান ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে। বললাম, ভাইয়া আমাকে। কথা শেষ হওয়ার আগে দরজা খুলে বেরিয়ে এলো অঙ্কুর। তার হাতে একটা জামা। দরজাতে হেলান দিয়ে দাঁড়িয়ে বিরক্ত নিয়ে বললেন, আপনাকে চালাক ভেবেছিলাম, আমার রুমে আমাকে লক করে দিলেন। আর আপনি কি ভাবছেন এভাবে চড়ুইয়ের মতো লাফালাফি করলে এই বাসা থেকে বেরোতে পারবেন? চুপ রইলাম। এ বাসায় কি এই দুজন ছাড়া আর কেউ নেই? অঙ্কুরের বাবা বিদেশ থাকেন, এটা জানি আমি, কিন্তু ওনার মাকে নিয়ে কেউ কোনো কিছু জানে না। কোথায় ওনার মা? মারা গেছেন নাকি বাসায় নেই? বাসায় থাকলে অবশ্যই একটা মেয়েকে এভাবে আটকে রাখা এলাও করবেন না উনি। সাহায্য চাইবো না, চাইবো তো তার কাছে চাইবো। রোহানের ভাইয়ার গম্ভীরতা বলেছে উনি অঙ্কুরের এসব কাজকে সমর্থন করছেন না। তবে কি ওনাকে বলে কোনোভাবে বেরোতে পারবো? ওনাকে মাথা নিচু করে আকাশ কুসুম ভাবছিলাম। অঙ্কুর সামনে দাঁড়িয়ে বাঁকা হেসে বললেন, তো কোথায় ছিলাম আমি? আপনাকে স্পর্শ করার বিষয়ে, রাইট মিস অদ্রি? ধ্যান ভাঙলো আমার। এক পলক দুজনের দিকে তাকিয়ে এক ছুটে পাশের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমাকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমটাই। তবুও স্বস্তি মিলছে না। এই ঘরে দরজাও আনলক করা চাবি আছে অঙ্কুরের কাছে। ভাবতে ভাবতে উনি রুমে ঢুকে পড়লেন। দরজা আবারও লাগিয়ে এগোতে লাগলেন। আবারও পিছাতে পিছাতে বললাম, আপনি আমাকে জোর করতে পারেন না। আগেও বলেছি, আমার চাওয়া পূরণের জন্য আমি সব করতে পারি। দেখুন মিস্টার অঙ্কুর, পিঠ ঠেকে গেলে বাথরুমের দরজা আনলকিং কি অবশ্যই থাকবে না ওনার কাছে? ভেতরে ঢুকে দরজা লক করে দিতে যাচ্ছিলাম, উনি হাত দিয়ে আটকে দিলেন। ভেতরে ঢুকে উনি দরজা লক করে দিলেন। ভয় বাড়লো আমার। আজ বাড়াবাড়ি হচ্ছে সবটা। এদিক ওদিক তাকিয়ে এক কোণে অ্যালুমিনিয়ামের চিকন একটা পাইপের মতো কিছু পেলাম। আত্মরক্ষার জন্য নিজেকে শক্ত করে চুপিসারে ওইটা হাতে নিলাম। আর কোনো উপায় নেই। অঙ্কুর তার হাতে থাকা জামাটা হ্যাঙ্গারে রেখে বললেন, 3 দিন হতে চলো শাওয়ার নেননি আপনাকে। রোহান সোজা কথায় বলল, ফ্রেশ হয়ে নিচে যেতে শুনলেন না? এখন যা করার আমি করব। শুকনো ডোক গিলাম একটা। বললাম, এমনটা করতে পারেন না আপনি। উনি ওইভাবে বাঁকা হাসি ঝুলিয়ে এগোতে লাগলেন। চোখ বন্ধ করে অঙ্কুরের মাথায় বাড়ি লাগালাম পাইপটা দিয়ে। শব্দে উনি মাথা চেপে ধরলেন। পাইপটা হাতে থেকে পড়ে গেছে আমার। পুরো শক্তিতে মারতে পারেনি, হাত কাঁপছিল, কিন্তু শব্দ হয়েছে অনেক জোরে। তাহলে রক্ত বেরোচ্ছে না কেন? অঙ্কুর মাথা ঝাঁকাচ্ছেন আর আমি উকি চুকি দিয়ে রক্ত খুঁজছি। না, এক ফোঁটাও রক্ত নেই। পাশ কাটিয়ে বাথরুম থেকে বেরোতে যাব, উনি এক হাত দেয়ালে রেখে আমার একদম কাছে দাঁড়িয়ে কিছুটা ভয় দেখিয়ে বললেন, আমাকে তো
আপনাকে তো উনি তেরে এগোতে যাচ্ছিলেন বরকে গিয়ে যেই না পেছোতে গেছি কিছুতে পা ভেজে পানি ভর্তি বাথটাবে পড়ে গেলাম, পুরোপুরিভাবে ভিজেছি, একদম চুবনো খেয়ে ওঠা যাকে বলে। ওখানে হাঁটু জড়িয়ে বসে রইলাম। পরে এটাতে পানি ছিল না, তাই রুম থেকে বেরোনোর পরে কেউ জেনে বুঝে কল ছেড়ে দিয়ে পরিপূর্ণ করে গেছে এই বাথটাব। অঙ্কুর বললেন, মাথা ঠিক আছে আপনার মিস অড্রি? সত্যি সত্যি মেরে দিলেন পাইপটা দিয়ে? ওটা তো ইচ্ছে করে রেখে গেছে রোহান, ওর নাকি সিকিউরিটি ছিল আপনার সাহসিকতা নিয়ে, তাই তো আইডিয়াটা দিয়েছিলাম, ভেবেছিলাম আর যাই হোক এসএসকে মারার মতো সাহস অন্তত আপনি দেখাবেন না, কিন্তু আপনি তো ম্যাডাম অন্য কিছুই তৈরি। গড কান্ট বিলিভ দিস। সত্যি মেরে দিলেন? হা করে তাকিয়ে রইলাম তার দিকে। উনি মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ভাগ্যিস অতটাও লাগেনি, ইস তবুও ব্যথা করছে। এবার বলুন রোহানকে কি বলবো? তোর কনফিডেন্স দূর করতে গিয়ে সত্যি মার খেয়েছে, মান সম্মান থাকবে আমার এটা বললে? কথা বেরোচ্ছে না আমার, ভুলে গেছি কথা বলা। অঙ্কুর বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে হাত নাড়িয়ে বললেন, এনিওয়েজ টেক শাওয়ার অ্যান্ড গেট চেঞ্জ। এই যে ভেজা চুলে আপনার এইভাবে কাক ভেজা হয়ে থাকলে ঠান্ডা লাগলে লাগুক। আমার কড়া জবাবে উনি বাঁকা হাসলেন, যেটা দেখলে গা জ্বলে ওঠে আমার। ঠোঁট কামড়ে হেসে বললেন, ঠান্ডা লাগলেও জ্বর হবে, জ্বর হলে দুর্বল হয়ে পড়বেন, তখন আবার হসপিটালাইজ করতে হবে আপনাকে। আর আপনি হসপিটালাইজ হলে আমি আবার সেরিগেশনের অপারেশনটা। কথা শেষ না করে পকেটে হাত দিয়ে গুজে পেছনে ফিরলেন উনি। হুইসেলিংটা করতে করতে হেলতে দুলতে বেরিয়ে গেলেন। প্রচণ্ড রাগ হচ্ছে নিচের উপর। আমি যেখানে একটু সতর্ক থেকে নিজেকে ছাড়ানোর উপায় খুঁজেছি, সেখানে আরও বাজেভাবে আটকে যাচ্ছে। তার থেকে পালাতে লুকোচুরি খেলতে গিয়ে নিজের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভেবে পাচ্ছি না সবটা আমার বোকামার জন্য হচ্ছে নাকি অঙ্কুরের অতিরিক্ত চালাকির জন্য। পানি ভর্তি বাথটাবে জামা খামচে ধরে বসে আছে, অতক্ষণ হলো হিসেব নেই। এভাবে টুইটুম্বুরভাবে ভিজে কাপড়ে থাকা বুদ্ধিমানের কাজ হবে না, তাই চেঞ্জ করে বেরিয়ে এলাম বাথরুম থেকে। বেরিয়ে দেখি রুমের দরজা এবারও খোলা। পা টিপে টিপে হেঁটে বেরিয়ে দেখি করিডোরে দুজন লোক, নিচেও আছেন দুজন। তার মানে এই বাসায় সবগুলো ছেলে মানুষ। কুচকানো কপাল নিয়ে পেছনে ফেললাম। রুমে ঢুকতে যাব, দরজা লক। পাশে থেকে এক লোক বললেন, স্যার নিচে ডাইনিং যেতে বলেছেন আপনাকে। ভূতের মতো রুমে দরজা লক করে এখানে নিচে যেতে বলছে। এই লোকটা সব কাজে বাধ্য করে আমাকে। ভয় হয় কোনোভাবে সারোগেশনের জন্য, যদি না কিছুতেই না, কোনোভাবে রাজি হব না আমি তার কথায়। চুপচাপ নিচে নেমে আসলাম। ডাইনিংয়ে বসে মোবাইল স্ক্রল করতে থাকা রোহান ভাইয়াকে বলুন, এসে গেছো হানিতা, এসো বসো। দাঁড়িয়ে রইলাম। উনি মাথা তুলে একটু তাকিয়ে থেকে জোর করে মুখে হাসি টেনে আবারও বললেন, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বি সিটেড। আপনি আমাকে নিয়ে সবটাই জানেন তাই না ভাইয়া? উনি ভ্রু কুচকে তাকালেন, বললেন, সবটা মানে মানে আমাকে ঠিক কিভাবে এখানে আনা হয়েছে, কিভাবে আটকে রাখা হয়েছে, কিভাবে ট্রিট করা হচ্ছে আমাকে, কী শর্ত দেওয়া হয়েছে সবটা। রোহান ভাইয়া ফোনে মনোযোগ দিলেন, আবারও বললেন, হ্যাঁ আমার কিছু প্রশ্ন আছে। কিছু প্রশ্ন? তোমার তো অনেক প্রশ্ন থাকার কথা হানিতা। এটা যখন বুঝেছেন তার মানে সেগুলোর উত্তর দেওয়ার সক্ষমতাও রাখেন। আমার সেসব প্রশ্নের উত্তর চাই। না, তোমার মতো আমিও সে প্রশ্নগুলোর উত্তর জানি না। আপনি জানেন আর বলতে আপনাকে হবেই। আমি কিছুই জানি না হানিতা, কি বলবো তোমাকে? আপনি সব জানেন। অঙ্কুর আপনার বন্ধু, আজ রুম থেকে বেরোতে দিয়েছেন উনি আমাকে, তাই আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমাকে প্লিজ। অঙ্কুর নাকি তোমার সাথে আজ একসাথে ব্রেকফাস্ট করবে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা শুধু আজকের জন্যই। আই থিঙ্ক এরপর তোমাকে আর রুমে লক করে রাখবে যাচ্ছিল। হাসলাম, বললাম, তাই নাকি? রুমে লক করে রাখবে না? বরাবরই সুসংবাদ শোনালেন। তোমার লাইফের আরও একটা সুসংবাদদাতা হওয়ার ইচ্ছে আছে আমার অহনিতা। আফটার অল ভাইয়া বলে ডেকেছ। যদি তাই হয়ে থাকে, যদি সত্যি বোন ভেবে থাকেন, তাহলে এইটুকু বলুন আমাকে কেন এখানে আটকে রাখা হয়েছে? এসব উল্টোপাল্টা শর্ত কেন? জাস্ট এই মিনিট হানিতা, একটু শ্বাস নাও। তুমি তো একদম সাংবাদিকের মতো জেরা করতে শুরু করলে। অঙ্কুর ঠিকই বলেছে, তোমার সাথে কথা বলাটা রিস্কি। মুখ ফিরিয়ে নিলাম। উনি বললেন, রিল্যাক্স, বসো আগে। চেয়ার টেনে বসলাম। রোহান ভাইয়া আবারও বললেন, একটা কথা বলো তো হানিতা, অঙ্কুর তোমাকে আদ্রি কেন ডাকে? এটাও কি তোমার নাম? না, আমি আদ্রি নই। জানি না কার সাথে গুলিয়ে ফেলেছেন উনি আমাকে। আবল তাবল নামে ডাকার রোগে ভুগছেন উনি। হি ইজ সিক। মুচকি হাসলেন রোহান ভাইয়া।
বুঝলাম উনি উনি কথা বাড়াতে চান না আমার সাথে, তাই এসব প্রশ্ন তুলছেন। এর মধ্যে অঙ্কুর সুইচিংয়ের শব্দ। মাথা তুলে তাকালাম, মেরুন টি শার্ট পরেছে উনি, এবার ভেজা চুল, গলায় তোয়াল্লা ঝোলানো। চোখাচোখি হতে চোখ সরিয়ে নিলাম। উনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, যা দেখেছি বেশ পেটুক মানুষ আপনি মিস অদ্রি। যেই না বলছে খাবার আর আমার ঘরে যাবে না, সুরসুর করে ডাইনিংয়ে হাজির হলেন ব্রেকফাস্ট করতে। কেয়া বাত। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। অঙ্কুর সোজা আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। শক্ত চোখে তাকিয়ে রইলাম তার দিকে তো কতক্ষণ। উনি মৃদু হাসি নিয়ে চুপ করে রইলেন। পাশ কাটিয়ে চলে আসলাম। উনি পেছন থেকে বলে উঠলেন, আপনার গলে তোয়াল্লা ছিল মিস অদ্রি, মাথাটা মোছেননি কেন ঠিক মতো? চুলে পানি পড়ছে, চুলে পানি রয়েছে পুরোটাই। আর খাবার না খেয়ে চলে যাচ্ছেন যে? কোনোভাবে আপনি চাচ্ছেন অসুস্থ হতে, হসপিটালাইজড হতে? কোনোভাবে আমাকে এটা বোঝাতে চাচ্ছেন না তো? আমার শর্তে আপনি রাজি? পা থেমে গেল আমার। গটগট করে আবারও এসে এক কোণে একটা চেয়ারে বসে গেলাম। অঙ্কুর এগোলেন আমার দিকে। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে পাত্তা না দিয়ে গলার থাকা তোয়াল্লাটা আমার মাথায় দিয়ে টেবিলের আরেক প্রান্তে গিয়ে বসলেন উনি। বিশাল ডাইনিং টেবিলের সবচেয়ে আলিশান চেয়ারটা ফাঁকা রাখা। তারই পাশের এক চেয়ারে বসে গেলেন অঙ্কুর। তার একদম পাশের চেয়ারটায় রোহান ভাইয়া। দুজন লোক এসে খাবার বাড়তে লাগলো। অঙ্কুর বললেন, মাথা ঠিক মতো মুছুন মিস অদ্রি। উঠে দাঁড়িয়ে একটু সরে দাঁড়ালাম। মাথা মোছা মূলত বাহানা, আর চোখে পুরো বাসা দেখতে লাগলাম। সদর দরজার চোখে পড়েছে, আটকানো। এপাশে কেউ পাহারা নেই, বাইরে আছে কিনা বোঝা যাচ্ছে না। অঙ্কুর চামচ নাড়তে নাড়তে বললাম, বাসা চারপাশ ভেতরে বাইরে সবখানে গার্ড আছে মিস অদ্রি। পালানো রাস্তায় স্ক্যান করা শেষ হলে প্লিজ ফিনিশ দ্য ব্রেকফাস্ট। আবারও খেতে বসলাম। রোহান ভাইয়া অঙ্কুরের পাশে বসে খাচ্ছেন। অঙ্কুর খাওয়া শেষ করে মুখ মুছে উঠে দাঁড়ালেন। বললেন, রোহান তুই বাসায় যাবি? অফিস যাব বাসা থেকে। ওকে। আর এই যে মিস পাহাড় পর্বত। মাথা তুলে কপালে বাঁচ ফেলে তাকালাম তার দিকে। উনি একগাল হেসে বললেন, ছোটোবেলায় ব্যাকরণ ক্লাসে ফাঁকি দেননি তার মানে? সামর্থক শব্দটা ভালোই পড়েছেন দেখেছি। কটমটে চোখে তাকিয়ে রইলাম তার দিকে। অঙ্কুর বললেন, শুনুন মিস এভারেস্ট, আমি ক্লাবে যাচ্ছি, প্র্যাকটিস আছে, কখন ফিরবো যায় না। আর রোহানও বেরোবে। সুইস মিন্স আমার বাসায় আমি বাদে মোটামুটি বাকি 3 জন সার্ভেন্ট, 2 জন মালি, 2 জন দারোয়ান আর 12 জন গার্ডস এক নজরে থাকবেন আপনি শুধু। সব মিলিয়ে মাত্র 19 জন। এছাড়া কোনায় কোনায় লাগানো সিসি ক্যামেরাগুলো হিসেবে বাইরে রাখলাম। ওগুলোতে যে আপনি সবসময় আমার নজরে থাকবেন ওইটা আলাদা করে নাইবা বললাম। মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনি যত চেষ্টাই করুন না কেন এই বাসা থেকে বেরোতে পারবেন না। তাই একটু শান্তশিষ্ট স্বভাব দেখানোর চেষ্টা করবেন। চড়ুইয়ের মতো বেশি লাফালাফি করবেন না, কেমন? হ্যাভ এ নাইস ডে। উনি রুমের দিকে পা বাড়ালেন। রাগে কাটা চামচে প্লেটে গা লাগালাম। রোহান ভাইয়া ওখানেই বসে। অনেকটা সময় পর বললেন, তুমি অঙ্কুরের কথায় রাজি হচ্ছ না কেন আহানিতা? বিস্ময়ে তাকালাম তার দিকে। পরে নিজেকে সামলে নিলাম। ওনাকে ওনার বন্ধুর থেকে আলাদা ভাবা আমারই বোকামি ছিল। বললাম, সার্থক আপনাদের বন্ধুত্ব, সবটা জেনে বুঝে আপনি আপনার বন্ধুকে সাপোর্ট করছেন? হ্যাঁ। কোনো ভুল কাজকে সমর্থন করেননি। হ্যাঁ বুঝেছি। অঙ্কুরের সাথে আপনারও বিবেক বিবেচনা বোধ লোপ পেয়েছে। যদি অঙ্কুরের মতো হয়ে থাকে আমি ধন্য। মুখ ফিরিয়ে নিলাম। উনি আবারও বললেন, জানো আহানিতা, সেই স্কুল থেকে অঙ্কুরকে চিনি আমি। ভাবতাম সবটাই জানি ওর, বুঝি ওকে। ও পৃথিবীতে আমাকে সে একমাত্র মানুষটা জায়গা দিয়েছে যেখানে আমি সবটা শেয়ার করা যায়। কিন্তু তুমি ওর জীবনে আসার পর থেকে মনে হচ্ছে ওকে চিনতে অনেকটাই বাকি রয়ে গেছে আমার। হ্যাঁ, বাইরের দুনিয়ারও ভুলই চেনেন ওনাকে। উনি তো অন্য চরিত্রের মানুষ। আনিতা, তুমি যা ভাবছো আমি যা ভাবছি আপনি কেন ভাবছেন না? ওনার না হয় বিবেক শেষ হয়ে গেছে, কিন্তু আপনার তো আলাদা একটা মানুষ। আপনিও তো কেন তাহলে একই পথে হাঁটছেন? কারণ আমি জানি অঙ্কুর কোনো ভুল করতে পারে না। ভুল? কোনটা ভুল? উনি যা করছেন তা অন্যায়। এভাবে আটকে রেখে স্যারোগেশনের জন্য আমাকে রাজি করাতে চান উনি। এটা একটা বাঙালি মেয়ে স্যারোগেশন বলতে কি বোঝে জানেন? স্যারোগেশন মানে বিয়ের আগে বাচ্চার মা হওয়া। সেখানে ও সতীত্ব নষ্ট হবে না ঠিকই, কিন্তু সমাজের কাছে ও সম্মান সবটা শেষ হয়ে যাবে। সবাই চেঁচিয়ে আঙুল উঁচিয়ে ওকে দেখিয়ে বলবো, ওই দেখো, সবাই অবিবাহিত হওয়া সত্ত্বেও অন্তঃসত্ত্বা ওই সন্তান নাজায়েজ, ওই বাচ্চা। রোহান ভাইয়া টেবিলে বাড়ি লাগিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, স্টপ ইউ আহানিতা, জাস্ট স্টপ ইট। ওনাকে রাগাতে দেখে ভয় হলো না, উল্টো আলোর আশায় দেখলাম যেন। আল্লাহ করুক এই রাগটাই আমার সব প্রশ্নের জবাব এনে দেয়। জোর গলায় বললাম, কেন থামবো বলতে পারেন? আপনি যা শুনতে পারছেন না আপনার
বন্ধু চান এই সবটা আমি শোনার জন্য প্রস্তুত হই। শুধুমাত্র আমাকে জোর করে কি বোঝাতে চাইছেন উনি মহান। আমার মতকে সম্মান দেখিয়েছেন, আমাকে সম্মান দেখিয়েছেন যেখানে ওনার শর্তে আমাকে সবচেয়ে জঘন্যভাবে অপমান করেছেন উনি। ওনাকে তো সবাই কত সম্মান করে, শ্রদ্ধা করে, বিশ্বাস ভরসা সবাই করে, আর উনি তো এসবের যোগ্যই নন। উনি একজন বিশ্বাসঘাতক, লোভী একটা লোক। ওনার তো চুপ, অনেক বলেছ, আমিও শুনেছি, কিন্তু অঙ্কুরকে নিয়ে আর এক বর্ণ বাজে কথা না। কেন কেন শুনবেন না? কেন বলবো না আমি? উনি তো তাই। ইনফ্যাক্ট উনি দুহাত একসাথে করে আকুতি স্বরে বললেন, প্লিজ আহানিতা, হাত জোর করছি তোমার কাছে, আর বলো না, আর অপমান করো না ওকে। অঙ্কুরের বিষয়ে তুমি কিছুই জানো না। ও তো শুধু বাচ্চার জন্য সম্বল চায়, একটা বাচ্চা চায়, আর কিছু না জেনে এভাবে বলো না প্লিজ। জানতে তো চাইছি, বুঝলাম একা জীবন বেঁচে থাকতে একটা বাচ্চা চাই তার, কিন্তু সারাগেশন করিয়ে কেন বেবি চাইছেন অঙ্কুর? বিয়ে করে একটা মেয়েকে তার প্রাপ্য সম্মানটা দিয়ে বাচ্চার বাবা হতে পারেন উনি। এসবের কি দরকার? অঙ্কুর ওর জীবনে কোনো মেয়েকে জড়াতে চায় না, বিয়ের বাঁধনে বাঁধতে চায় না নিজেকে। কেন? বিয়ের মতো পবিত্র বাঁধনে একটা মেয়েকে আপন করতে কেন চান না উনি? ভালোবাসতে পারবে না কাউকে, সম্মান করতে পারবে না কোনো মেয়েকে। আসলে কি বলো তো আহানিতা, সব সম্পর্কেরই ভিত্তি হলো একে অপরের প্রতি সম্মান। আর সম্মানটা কোথায় থেকে আসে জানো আহানিতা? মা বাবার দেওয়া শিক্ষা থেকে। অঙ্কুর কোনোদিনও সেই শিক্ষাটা পায়নি ওর বাবা মার কাছ থেকে। অঙ্কুর বড়ই আফসোস নিয়ে বলে, জানো তো, ওর পরিবারটার 5টা হাসি খুশি পরিবারের মতো হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত কারো? আর একটু ধৈর্যশীল মা পেলে ওর জীবনটা হয়তো অন্যরকম হতো। যতদিন ওর মা বাবার কাছে ছিল, ও সবসময় ওর মাকে খারাপ ব্যবহার করতে দেখেছে ওর বাবার সাথে। তবে ওকে নাকি যথেষ্ট ভালোবাসে, কাছে ডাকতো সে, কিন্তু সেগুলো স্বীকার করতে পারেনি অঙ্কুর। ওটুকু বয়সে ওর শিক্ষায় এইটুকুই ছিল, মা বাবার সাথে বাজে ব্যবহার করে, ঝগড়া করে সব সময়। কিন্তু হ্যাঁ, মাত্র 9-10 বছর বয়সে ওকে ছেড়ে চলে গিয়ে ওর মা আবারও একটা চরম শিক্ষা দিয়ে গেছে ওকে। মাহীন সন্তান, তার ওপর বড়লোক বাবা, এই ছেলে বিগড়ে যাবে, মানুষ হবে না কোনো দিনে। সবার এইসব কথার তীর সহ্য করেছে ও ওই অল্প বয়স থেকে। ভুল প্রমাণ করতে চেয়েছিল সবাইকে। ওর বাবা বিদেশ পাড়ি দিতে চাইলেন তারপরে, কিন্তু অঙ্কুর জেদ করে বিড়িতে থেকে যায় একা। সবটা ছেড়ে নিজেকে প্রস্তুত করতে থাকে। ওর বাবা এক বন্ধু খোঁজের খবর নিত ওর, কিন্তু তা একটু প্রভাব ফেলেনি ওর জীবনে। ও একাই নিজের চেষ্টায় তৈরি করেছে নিজেকে। মাত্র 24 বছর বয়সে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকা ওর এই ক্রিকেট ক্যারিয়ার তার প্রমাণ। মাকে ছাড়াও বাচ্চা মানুষ হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। এজন্যই মা ছাড়া বাচ্চা চায় ওর। কাউকে নিজের জীবনে না জড়িয়ে, কারো সতীত্ব নষ্ট না করে, সেলিব্রেশন করিয়ে বাচ্চা চায় ওর। এত অন্ধকার ভরা ছেলেবেলা অঙ্কুরের। বাবা মা থেকেও তাদের ভালোবাসা জোটেনি ওনার। একাকী থেকেছেন এভাবে এতগুলো বছর। ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোনো মেয়েকে ভালোবাসতে পারবেন না, তাই কাউকে নিজের জীবনে জড়াবেন না উনি। কারো সতীত্ব নষ্ট করবেন না, তাই কাউকে জোর করেও বাচ্চার বাবা হতে চান না। কিন্তু এসবের শেষও সেই একটাই প্রশ্ন, আমি কেন? তবে শান্তভাবে বললাম, উনি বাচ্চা অ্যাডপ্ট করতে পারতেন। সিঙ্গেল মাদার তো অনেকে আছে এই পৃথিবীতে, আর সারোগেশনে রাজি হওয়ার জন্য আরও অনেকে আছে যারা আর্থিকভাবে সাহায্য পেলে ওনাকে। এগুলোর কোনোটাই করবে না অঙ্কুর, কারণ ও চায় বেবির মা তুমিই হও। ওনা খামচে ধরলাম। তার মানে উনি সত্যি আমাকে ভেবেছেন স্যারোগেশনের জন্য? ওনার কথা মতো যে করে হোক আমাকে তার বাচ্চা স্যারোগেট মারা হতে হবে। বয়ে শুকনো ঢোক গিললাম, কয়েকটা গলা দিয়ে অস্পষ্ট স্বর বেরোলো, আমি কেন? আমি চাই আমার বাচ্চার মা আপনি হবেন, শুধুমাত্র এই কারণ আমি চাই বলে আমার বাচ্চার স্যারোগেট মাদার আপনাকেই হতে হবে মিস অত্রি, অন্য কেউ নয়। আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে অঙ্কুরের জবাব। গান কুড়িয়ে ওনাকে পাশেই দেখতে পেলাম। চোখটা হাতের মোবাইলে তার। একটু বরকে গেলাম। রোহান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে। অঙ্কুর মাথা তুলে বললেন, তোকে বলেছিলাম রোহান ওনার সাথে বেশি কথা না বলতে। এত বেশি সেন্সিটিভ কেন তুই আমাকে নিয়ে? এসব কবে বন্ধ করবি বলতো? রোহান ভাইয়া কিছু না বলে সোফায় গিয়ে বসলেন। টিভি অন করলেন উনি। অঙ্কুর আমার দিকে এগোলেন, দুপা বললেন, এভাবে সবাইকে কথার জালে ফাঁসিয়ে নিজের কাজ হাসিল করে নেন আপনি, রাইট? এক্সপার্ট হয়ে গেছেন একদম। রোহান আমার দেখা টার্টেস্ট পার্সনগুলোর মধ্যে একজন। ওকেও নিজের কথায় ফাঁসালেন। আপনি সত্যি আলাদা মিস। কথার জালে ফাঁসানো, কাজ হাসিল করানো, এসব ভাষা আজ অবধি কোনো দিনও শুনতে হয়নি আপনাকে। আজ অঙ্কুরের কাছে এসব শুনে তার প্রতি ঘৃণা আরও গাঢ় হলো। বললাম, এক্সপার্ট হলে হয়তো সব উত্তরগুলো পেয়ে যেতাম, কিন্তু আমি আমার উত্তর এখনও পাইনি। ডোন্ট অ্যাকসেপ্ট সো মাচ। উনি মোবাইলের দিকে তাকিয়ে চলে যাচ্ছিলেন। কিছুটা উচ্চস্বরে বললাম, আপনার
কাছে অ্যাকসেপ্টেশন। হা হা হাসালেন। উনি থেমে গেলেন, পিছন ফিরে মোবাইলে পকেট করে বললেন, যদিও আমাকে উত্তর দিতে এসএস বাধ্য নয়, তবুও শুনে রাখুন, আমি চাই আপনাকে মানতেই হবে আমার শর্ত, যার মানে আপনাকে মানতেই হবে। আপনাকে সিলেক্ট করার কারণ নিতান্তই আমার চাওয়া, নাথিং এলস। আমি আপনার চাওয়া পূরণে বাধ্য নই। আর হ্যাঁ, তা নন, কিন্তু আপনার কর্মফল সেটা আপনি ভোগ করতে বাধ্য, তাই না? বিস্ময় বাড়ালো। তার চাওয়ার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা আন্দাজ করেছিলাম। এবার হিসেব মিলছে। কর্মফল, তার কাছে আমার কর্ম মানে তার সত্যিটা জানা। এবার সবটা পরিষ্কার বললাম। তার মানে বলতে চাইছেন শুধুমাত্র আপনার বিষয়ে সেদিন ওসব জেনে গেছি বলে আমি আমার বিষয়ে একটু বেশি জেনে গেছেন। তবে আমি কিন্তু অঙ্কুর। রোহান ভাইয়া ডাক লাগালেন। টিভির দিকে তাকিয়ে সোফা থেকে দাঁড়িয়ে গেছেন উনি। অঙ্কুরে গেলেন, পেছন পেছন আমিও গেলাম। অঙ্কুরের আগের দিনে ম্যাচ হারা নিয়ে নিউজ হচ্ছে। ব্রেকিং হিসেবে হেডলাইনে বড় করে লেখা এসেছে নতুন রেকর্ড, 0 রান 1 বলে আউট। আর লাইভ নিউজে দেখাচ্ছে তার সমর্থকরা হই হুল্লোড় লাগিয়েছে। অঙ্কুরের ফ্যান তার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ তার আগের মতোই সেঞ্চুরি নিয়ে কামব্যাক আশা করছে। অঙ্কুর তাচ্ছিল্য হাসলেন, বলে, এটা তো কালকের নিউজ, আজকের আপডেট কি? চ্যানেল পাল্টা। রোহান ভাইয়ার কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল পাল্টালেন উনি। রোহান ভাইয়া এক ধ্যানে তাকিয়ে রইলেন অঙ্কুরের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে রইলাম আমি। এতগুলো মানুষের এত আশা ওনাকে নিয়ে, আর উনি সবটাই মূল্যহীন মনে করছেন। এত আশায় বিশ্বাস ভরসার যোগ্য নয় এই মানুষ। তাদের আবেগ উপেক্ষা করে চ্যানেল পাল্টাচ্ছেন। টিভিতে কিছু একটা দেখে আগ্রহ নিয়ে সোফায় কুশন কোলে নিয়ে বসলেন উনি। অঙ্কুরের অতিমাত্রা আগ্রহ দেখে কপাল কুঁচকে এলো আমার। এক পলক টিভির দিকে তাকালাম। যা দেখলাম তাতে হতবাক না হয়ে পারলাম না। এক প্রকার তব্দা মেরে গেছি। প্রদীপ সরকারের সব কুকর্মের সঙ্গে তার ডান হাত দীপক তালুকদার কালো ক্যাটার ব্যবসায়ী হিসেবে প্রমাণ সময় ধরা পড়েছে। আর তার থেকেও বড় কথা, প্রমাণগুলো সব আমারই ডকুমেন্টারি থেকে নেওয়া। খবরগুলো দেখে জমে যেতে লাগলাম, যেন আস্তে ধীরে এগোতে লাগলাম। আমাকে এগোতে দেখে অঙ্কুর টিভি বন্ধ করে দিয়ে বললেন, এসব বিষয়ে ইন্টারেস্ট একটু কমার মিস অদ্রি, রুমে যান। অনুভূতি শূন্য হয়ে চারদিকে তাকালাম। দীপক তালুকদার বিশিষ্ট সমাজসেবক হিসেবে নাম করেছেন ঠিকই, কিন্তু তার এই লোকটা মূলত কালো কাটার ব্যবসায়ী। টানা 2 মাস পলক করে তার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করেছে। এখানে আটকে পড়ার আগে সব ডকুমেন্টস পড়ে খবরে এমডি মেল করেছিলাম আমি, যা 4 দিন আগে পেপার প্রিন্ট হওয়ার কথা ছিল। সেগুলো আজকে কেন প্রচার হচ্ছে? আর তো টিভিতে চ্যানেল কেন? আপনার রুমে যেতে বলছি মিস অদ্রি। রুমে যান। 1 মিনিট মিস্টার অঙ্কুর, এই ডকুমেন্টস। উনি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, জাস্ট গো টু ইউর রুম ডেভিড। কেঁপে উঠলাম কিছুটা। আজ প্রথমবার এত উঁচু গলায় কথা বলছেন উনি আমার সাথে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। রোবটের মতো রুমে চলে আসলাম ওখান থেকে। এমডি স্যার নিজেও আমাকে চেনেন না। তার কাছ তো শুধু কাজটাই মনে রাখে। আমার দেওয়া প্রতিটা রিপোর্ট পেপারে প্রিন্ট করায় তাকে প্রতিবারই ধমকি শুনতে হয়েছে, এমনকি লাইফ রিস্কও ছিল। তবু উনি সবগুলো নিউজ কভার করেছেন। কিন্তু আজকে খবরটা অন্য কোথাও কেন? উনি কি চ্যানেল পাঠিয়েছেন এসব? এই খবর ওনার পেপারে প্রিন্ট হলে ওনার পেপারটা আরও নাম ডাক হতো অনেক বেশি। তবে চিন্তা হচ্ছে খবরটা ঠিক কোথায় থেকে কোথায় গড়িয়েছে। এমডি স্যার ডকুমেন্টসগুলো অন্য কোথাও দেওয়ার লোক নন। এসব উনি ছাড়া অন্য কেউ কারো কাছে থাকারও কথা না। তাহলে ঠিক কী ঘটেছে? কেউ কোনোভাবে ওনাকে ধমকে ওগুলো হাতিয়ে নিয়েছেন। কে? দীপক তালুকদারের লোকজন। কিন্তু যদি তার লোকজনে হয় তবে তার নিউজে আসবে কেন? না অন্য কেউ। আর চাইনি এই খবরটা বোর্ডের আলো প্রিন্ট হোক। রিপোর্টার অদ্রি নামে দীপক তালুকদারের সত্যিটা সবার সামনে আসুক। কিন্তু কেন? অন্য কেউ এসব করবে? কে এসে? সারাদিন রুমের কাটলো, দরজা লক ছিল না আজ। আমি ইচ্ছে করে বেরোনি। সকালে ভেবেছিলাম অঙ্কুর বেরোলে পালানোর উপায় খুঁজবো, কিন্তু দীপক সরকারের খবরটা দেখার পর কেমন যেন গটকা লাগছে সব কিছুতে। 4 দিন পর খবর বেরোনো, তাও টিভি চ্যানেলে, তাও আমারই সব ডকুমেন্টারি দিয়ে। আমার নাম ছাড়া সব কিছুতে গুলিয়ে যাচ্ছে। তাছাড়া অঙ্কুরের ব্যবহার নিয়ে ভাবতে না চাওয়া শর্ত, বারবার তার ধমকের কথা মনে পড়ে অস্থির লাগছে। এভাবে ছাড়া পেয়েও ঘরবন্দি হয়ে আছেন কেন? দরজা তাকিয়ে অঙ্কুরকে দেখতে পেলাম, হাতে খাবার ট্রে। চুপ রইলাম। উনি ভেতরে ঢুকে বললেন, দুপুরে খেতে যাননি কেন? খাবারটা খেয়ে নেন। খিদে নেই, নিয়ে যান ওটা। খিদে না থাকাটা আপনার ব্যাপার, কিন্তু আমার বাসায় কেউ না খেয়ে থাকবে না সেটা আমি দেখতে পারবো না। সেটা আমার ব্যাপার। সো খেয়ে নেন। দেখুন মিস্টার অঙ্কুর, আপনাকে হাত ধরে বিছানায় নিয়ে আসি এমনটা না। চাইলে আপনি চুপচাপ এসে বসুন। মেজে ছেড়ে উঠে বিছানায় এসে বসলাম। উনি আমার সামনে বসে খাবার মাখতে লাগলেন। বললাম, আমি বলেছি আমি খাবো না। আমি শুনেছি, নিন হা করুন। আজব তো, আমি কথা শেষ করার আগে খাবার মুখে পুরে দিলেন উনি আমার। যে আমার কথার দাম দেওয়া হয় না, যার কাছে জীবন প্রথমবার আমাকে ধমক শুনতে হয়েছে, সে এসেছে আমাকে খাবার খাওয়াতে। কটমটে চোখে তাকিয়ে খাবার চিবাতে লাগলাম। উনি নিজের কাছে মনোযোগ রেখে বললেন, আপনার অগ্নিদৃষ্টি দেখে এসেছে, ভয় পাবে না। ইউ শুড নো দ্যাট।
চোখ নামিয়ে নিলাম। উনি বললেন, কী ব্যাপার বলুন তো মিস পর্বত সিংহ, কোন বিষয়ে ট্যালেন্ট মনে হচ্ছে আপনাকে? সকালেও নিউজটা দেখার পর রিয়েক্ট করেছিলেন আপনি, আমার ওটা দেখার পর থেকে রুমে এভাবে কপাল কুঁচকে বসে আছেন, এনি প্রবলেম? কিছুটা হকচকিয়ে গেলাম। সত্যিই তো ওনার সামনে এমন করাটা ঠিক হয়নি। আমার নিজেকে একটু সামনে বললাম, আপনি তো আমাকে ওই নিউজের বিষয়ে কম ইন্টারেস্ট দেখাতে বললেন কেন? নট ব্যাড। হ্যাঁ, আমার তীর আপনাকেই তাক করেছেন। আই উইশ সে তীর যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। আনসার মি, আপনি কেন ওই কথা বললেন? নিউজেও তো দেখতে দেননি পুরোটা। আপনি ওই নিউজের সাথে জড়িত না, রাইট? ওনার ঠোঁট বাঁকা হাসে। চোখ সরিয়ে নিলাম। উনি বললেন, হ্যাঁ করুন, আর খাবো না। পুরোটাই খেতে হবে আপনাকে। জোর করবেন না? তবে ওই যে বলছি তো, একবেলা না খেলে পরের দুদিন খাওয়া জুটবে না। আর তারপর কি হবে আপনি ভালো মতোই জানেন। আমাকে দিন, আমি খেয়ে নিচ্ছি। এসএসের খাবার হাতে লাগিয়ে তার একটা দাম আছে, ফিনিশ ইট। বিরক্তি নিয়ে খেতে লাগলাম। এর সাথে তর্কে যাওয়া বেকার। উনি বললেন, মানলাম আপনি সিক্রেট রিপোর্টার, কিন্তু তা বলে সব বিষয়ে আগ্রহ? ওরা তো টিভি নিউজ ছিল, আপনার সো কল বোর্ডের আলো পত্রিকার খবর না। তাছাড়া নিউজ রিপোর্টার হিসেবে তো আদ্রির ছদ্মনামটা ইউজ হয়নি। তো আমি দেখলাম না, তার মানে আপনার সম্পৃক্ততা কোনোভাবে থাকতে পারে না। এমনিতেও এখানে থেকে পড়াশোনা হ্যাম্পার হচ্ছে আপনার, সেই বিষয়ে ভাবুন না। সেটাকে নিয়ে স্বপ্ন দেখুন, নতুন অন্য কিছু আগ্রহ দেখান। তা না করেও নিউজ নিয়ে ইন্টারেস্ট দেখাবেন কেন? এসব আপনাকে তো ভাবতে বলেছে। খাওয়া থামিয়ে উনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, হোয়াট? বলছেন না কেন? আমাকে নিয়ে এত ভাবতে বলছে কে আপনাকে? আপনার আমাকে ধমক দেওয়াটাই মানায়? আমার অনাগত সন্তানের মা আপনি, এটুকু তো ভাবতে হবে। আবার রাগে উঠল। তাতে দাঁত চেপে বললাম, আমার আপনার কোনো কথা শুনতে ভালো লাগছে না, নাই বা আপনার হাতে খেতে ভালো লাগছে। আপনি আসুন। বুঝলাম। কি? এই যে আপনার ভালো লাগছে না, বোঝেন আপনি? আপনি তো আবারও খাবার দিয়ে আমাকে থামিয়ে দিলেন। উনি বললেন, হোয়াট ইট? বুঝবো না কেন? আমাকে কি অবুঝ মনে হয়? যাই হোক, ভালো না লাগার কারণটা কি আমার শর্ত? অলওয়েজ যা কোনোদিনও মানব না তা নিয়ে খারাপ লাগাকে কোনো পাত্তাই দেব? আপনার সত্যকে অনেক আগে অ্যাভয়েড করেছি আমি। তাহলে আর কী কারণে আপনার মন খারাপ? আমার ব্যবহার, সকালের ধমকটা। ওনার দিকে তাকাতে প্লেটের দিকে ইশারা করলেন উনি। খাবার শেষ হয়নি। অন্যদিকে ঘুরে বসে বললাম, প্লিজ একা থাকতে দিন আমাকে, প্লিজ। আপনাকে ধমক দেওয়ার, সরি বলার প্রয়োজন বোধ করছে না। ভুল করে নিই আমি, বাট ইয়েস, যেটা হয় ভালোর জন্যই হয়। আজ দ্বিতীয়বার মনে হলো কথাটা। খাবার পুরোটা খেলেন না, এটা খেয়ে নেবেন। আর হ্যাঁ, ডিনার টাইমে যেন ডাকতে না হয়, আসছি। উনি বেরিয়ে গেলেন। দরজা খোলা রেখে টক করে গ্লাসের পানি শেষ করলাম। আজকে সবগুলো ঘটনা বারবার মনে পড়ছে। অঙ্কুরের অতীত, তার ব্যবহার, সব কিছু। কিন্তু আমি তো তার বিষয়ে ভাবতে চাইছি না। ঘৃণা করে তাকে, তবে তাকে নিয়ে ভাবছি কেন? তার ধমক দেওয়া নিয়ে তার আমার উপর অভিমান হচ্ছিল কেন? কোনোভাবে কি আমি তার উপর দুর্বল হতে শুরু করেছি? না, উনি নিজের স্বার্থে সবটা করেছেন। আর তাই আমার দুর্বলতা নয়, ঘৃণা প্রাপ্য তার। ঘৃণা করে আমি তাকে। তার জন্য শুধু ঘৃণাই থাকবে আমার মনে, অন্য কিছু নয়।